তো সবাইকে আবারও ওয়েলকাম। আমাদের নতুন কোর্স আমরা শুরু করতে যাচ্ছি। এই কোর্সটার নাম হচ্ছে যে নিউরাল নেটওয়ার্কস অ্যান্ড ফাজি সিস্টেমস। তো এটা মূলত আহ, বিভিন্ন ডিপার্টমেন্টে পড়ানো হয়ে থাকে। আপনার সিএসসি তে এটা একটা ম্যান্ডেটরি কোর্স, মূলত ম্যাথমেটিক্সের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের কোর্স। তো যারা কম্পিউটার সায়েন্সে পড়ে থাকেন ওনারা এটা নিয়ে খুব চর্চা করেন, এবং যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ে থাকেন ওরাও ওই যে কন্ট্রোল সিস্টেমের ক্ষেত্রে এই ধরনের কোর্স তাদের খুব প্রয়োজন হয়ে থাকে। আইপি তে আমাদের কন্ট্রোল সিস্টেম নিয়ে কাজ করা লাগে। যেমন আমাদের হচ্ছে আপনার সিএনসি মেশিনে যে আমরা কাজ করি বা পিএলসি নিয়ে যখন আমরা কাজ করি, এই ধরনের কাজের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে আমাদের কন্ট্রোল সম্বন্ধে একটু ধারণা থাকা লাগে। কারণ আপনাদের একটা কোর্সও কিন্তু রয়েছে যে ইনস্ট্রুমেন্টেশন, মেজারমেন্ট এন্ড কন্ট্রোল, একটা ছোট্ট পার্ট রয়েছে। তো সেটা আপনারা সম্ভবত পড়ে এসেছে। এজন্য এটা আমাদের দরকার হয়ে থাকে যারা পরবর্তীতে এআই বেসড, মেশিন লার্নিং বেসড বা ডেটা অ্যানালিটিক্স এর দিকে যেতে চান, অথবা যারা রিসার্চ করতে চান বা হায়ার স্টাডি করতে চান, তাদের জন্য এই কোর্সটা একটা ভালো কোর্স হতে পারে। এই জন্য আমি সবাইকে বলবো একটুখানি ধৈর্য সহকারে কোর্সটা করার জন্য। কোর্সে কি পাবো কি পাবো না এই বিষয়টা আমি আগে একটুখানি ক্লিয়ার করে রাখতে চাই। কোর্সে যেটা পাবো সেটা হচ্ছে যে একটা বেসিক ইন্ট্রোডাকশন পাবো, এবং আন্ডারগ্রাড লেভেলের কোর্সগুলোর উদ্দেশ্যই এটা। দ্বিতীয়ত, বেসিক নিউরাল নেটওয়ার্ক অর্থাৎ ডিপ লার্নিং বা মেশিন লার্নিং মডেলগুলা কিভাবে কাজ করে, একদম ভেরি বেসিক, সেইগুলো আমরা শিখবো। কিছু অ্যালগোরিদম দেখবো, দুই একটা হায়ার অর্ডারের আপনার অ্যালগোরিদমও দেখাতে পারি বা দেখতে পারি এখানে, কিন্তু খুব বেশি হায়ার অর্ডারের অ্যালগোরিদম গুলো এখানে হয়তোবা সেভাবে আলোচনা করা হবে না। এটাই বাস্তবতা। কেননা এটা একদম খুবই ইন্ট্রোডাক্টরি কোর্স, এবং সিলেবাসে যেটা আছে আমি সিলেবাস, আচ্ছা আগে একটু সিলেবাসটা মনে হয় দেখালে ভালো হয়, আপনারা সিলেবাস সম্বন্ধেও একটা ভালো ধারণা পেয়ে যান। তো এই সিলেবাসটা দেখাই আমি আমার কথাবার্তা শুরু করতেছি। তো একটুখানি ধৈর্য রাখবেন যাতে সিলেবাসটা আমি একটুখানি দেখাই দিতে পারি যে আমরা কি 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 পাবো আর কি কি পাবো না। আচ্ছা, এর সাথে আমাদের ফাজি লজিক পাবো, এবং যে জিনিসটা পাবো না সেটা হচ্ছে যে খুব ডিপ ডাইভ বা খুব হ্যান্ডস অন পাবো না, যেহেতু এটা ল্যাব কোর্স নয়, এটা থিওরি কোর্স। তবে দুই একটা জিনিস হয়তো আমি কোড ইমপ্লিমেন্টেশন করে দেখালেও দেখাতে পারি যদি আমি সময় পাই। এখন আমি আপনাদেরকে এই সিলেবাসের বিষয়গুলো একটুখানি দেখাই দিই, তাহলে বিষয়টা একটুখানি ক্লিয়ার হবে। দেখেন, আমার সিলেবাসটা সবাই দেখতে পাচ্ছেন? সিলেবাস ওপেন করছি, একটুখানি রেসপন্স করেন প্লিজ। জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা দেখেন, আমাদের প্রথমে আছে যে নিউরাল নেটওয়ার্ক ডেফিনেশন। তো ডেফিনেশন একদম খুব মানে বেসিক, যে বিভিন্ন মডেল কিভাবে আসছে বা তাদের হিস্ট্রি কি, এগুলো আশা করি খুব বেশি যাব মানে আপনাদের খুব বেশি সময় নিব না। এগুলো হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা বলে চলে যাব, আপনারা একটুখানি পরবর্তীতে পড়ে নিবেন। তারপরে আমরা একটুখানি ডিপে যাব যে প্যাটার্ন রেকগনিশন, যে প্যাটার্ন কিভাবে ধরতে পারি, ক্লাসিফিকেশন টেকনিক কিভাবে আমরা পার্থক্য করতে পারি একটা এক জাতীয় বস্তু থেকে অন্য জাতীয় বস্তুর মধ্যে কিভাবে পার্থক্য করতে পারি, কিন্তু আমরা না, বরঞ্চ আমাদের এই মডেল ব্যবহার করে, অর্থাৎ আমাদের ম্যাথমেটিক্যাল মডেল ইউজ করে, মেশিনের সাহায্যে অর্থাৎ কম্পিউটেশনাল পাওয়ার ইউজ করে কম্পিউটারের, আমরা কিভাবে সেটা কম্পিউটার দিয়ে করাতে পারি বা মেশিনকে দিয়ে করাতে পারি। এরপরে আমরা এএনএন মানে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক দেখবো, বেশ কিছু অ্যালগোরিদম দেখবো, এবং নিউরাল মডেলের মধ্যে সিঙ্গেল লেয়ার এবং ব্যাক প্রপোগেশন অ্যালগোরিদম সহ কিছু হায়ার অর্ডার হলফিল্ড নেটওয়ার্ক, বাই ডিরেকশনাল অ্যাসোসিয়েটিভ মেমোরি, রেডিয়াল বেসিস ফাংশন, এই বিষয়গুলো একটু দেখবো। দেন আমরা শেষে এই যে সিলেবাসটার একটা বিষয় মানে
আমি কমতি বলবো না, যে এই বিষয়টা ছোট্ট একটা উইকে দেয়া, কিন্তু বিষয়টা কিন্তু অনেক বড়। এই যে 12 উইকে যেটা দেয়, এইটা আপনার এই সিলেবাসের অর্ধেকেরও বেশি। তো আমাদেরকেই, যেহেতু কোর্সের নাম নিউরাল নেটওয়ার্কস অ্যান্ড ফাজি সিস্টেমস, তো দুইটা বিষয়ই কিন্তু আমাদের মোটামুটি অর্ধেক অর্ধেক পড়তে হবে। তো আমি, আমার মনে হয় সিলেবাসের কি কি আমরা দেখবো এই বিষয়টা সবার কাছে ক্লিয়ার। আমি এখন ফর্মালি শুরু করতেছি, অর্থাৎ পড়াশোনায় চলে যাচ্ছে। দেখেন, আমরা একটাই রিসোর্স ফলো করব। এই রিসোর্সটা আপনারা সবাই হার্ড কপি কিনে নেবেন। আমার বই, এই স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? মানে এই বইটা যে ওপেন করেছি এটা দেখতে পাচ্ছেন কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার, দেখা তো আমরা যাচ্ছে স্যার। একটা বই ফলো করব। এটা সফট কপি আমি অলরেডি দিয়ে দিছি। তবুও আমি বলবো যে আপনারা পারলে একটু হার্ড কপিটা সংগ্রহ করে। শিবানন্দম এবং দীপা ম্যাডাম, এটা উইলি পাবলিকেশনের, অর্থাৎ বুঝতে পারতেছেন বইটা কিন্তু যথেষ্ট ভালো মানের বই, এবং শুরু করার জন্য এটা একটা আদর্শ বই বলে আমি বিবেচনা করি। তো প্রিন্সিপালস অফ সফট কম্পিউটিং, এই বিষয়টা, এই বইটা আপনারা একটু কালেক্ট করার চেষ্টা করবেন। দেখবেন যে আমি এইখানে কিছু চ্যাপ্টার দাগাই দিছি, হ্যাঁ, কিছু চ্যাপ্টার এবং কিছু টপিক দাগানো আছে মোটা দাগে। এটা আমি ফাইনাল বলবো না, মোটা দাগে আমরা এই বিষয়গুলো দেখতে চলেছি এই কোর্সে। মোটা দাগে দেখবেন যে হাইলাইট করা আছে। আপনার দেখলেই বুঝবেন যে আমরা এই টোটাল কোর্সটা জুড়ে কি দেখতে চলেছি, কি কি শিখতে চলেছি। এখন আমি সরাসরি আহ, আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই। প্রথম চ্যাপ্টারটা, ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা আমাদের পুরোটাই পড়তে হবে, কারণ এই যে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা আছে আমাদের এই যে সিলেবাসে। তো আমরা এখানে দেখবো যে সফট কম্পিউটিং এবং তার স্কোপটা কি, কি কি কম্পোনেন্টের দিয়ে এই সফট কম্পিউটিং গুলা গঠিত, সেটা দেখব। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস এর বেসিক ডেফিনেশন এবং তাদের কাজ সম্বন্ধে এবং স্কোপ সম্বন্ধে আলোচনা করব। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করব। ফাজি লজিকেরও বেসিক কথাবার্তা বলবো, এবং হাইব্রিড সিস্টেম, হাইব্রিড সিস্টেম নিয়ে কথা বলবো। তো প্রথম যেটা ছিল যে নিউরাল নেটওয়ার্কস। এখন দেখেন, প্রথমে আমি একটা কথা একটু বলে দিতে চাই। যখন আমরা ছোট ছিলাম, দেখেন পৃথিবীর অনেক আহ, বড় বড় আবিষ্কার কিন্তু বায়োলজি থেকে ইন্সপায়ার্ড, অর্থাৎ জীব জগৎ থেকে ইন্সপায়ার্ড। যেমন আমি যদি বিমানের কথা বলি, দেখবেন যে মানুষ প্রথমে কল্পনা করেছে হ্যাঁ, পাখি উঠতে পারে, মানুষ আমরা কেন উঠতে পারি না? তো কি পদ্ধতিতে আমরা পাখির মতো উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি, এটা নিয়ে গবেষণা করতে করতে কিন্তু মানুষ এক পর্যায়ে বিমান আবিষ্কার করতে সক্ষম হয়েছে। হয়তো পাখা লাগিয়েও প্রথম দিকে মানুষ চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়ে এক পর্যায়ে বেলুন দিয়ে চেষ্টা করেছে। বেলুন গ্যাস ভরে সেই বেলুনের নিচে একটা বাকেট দিয়ে উড়ে গিয়েছে, এবং আস্তে আস্তে তারা ইঞ্জিন চালিত যে আধুনিক বিমান, এই বিমানে মানুষ রূপ দিয়েছে। তো একইভাবে এই যে বায়োনিক্স বলে একটা সাবজেক্ট আছে, কেউ যদি রোবোটিক্স বা অ্যাডভান্স রোবোটিক্স টিক্স নিয়ে কাজ কাম করে থাকেন, দেখবেন যে, বা একটু জানাশোনা থাকে, তাহলে দেখবেন যে বায়োনিক্স একটা টপিক আছে, খুবই ট্রেন্ডি টপিক, যেটা হচ্ছে যে বায়োলজিক্যালি ইন্সপায়ার্ড ডিভাইস গুলা নিয়ে কাজ করে। তো আমাদের এই যে এত ডেভেলপমেন্ট, এর মূলে কিন্তু আমাদের ব্রেন, দুইটা বিষয় আমি যদি প্রশ্ন করি, একটা বিষয় হচ্ছে যে মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে আহ, মূল পার্থক্য, শরীর শরীরবৃত্তীয় পার্থক্য যদি আমি বলি, বা গাঠনিক পার্থক্য। এই গাঠনিক পার্থক্য কিন্তু একটা মূল পার্থক্য জায়গা কিন্তু আমাদের মস্তিষ্ক অনেক উন্নত, এবং অন্যান্য প্রাণীর তুলনামূলক কম উন্নত। তো যে ব্রেন এত কিছুর জন্ম দিয়েছে, সেই ব্রেন নিয়ে যদি আমরা, ব্রেন কিভাবে কাজ করে সেটা নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, আমরা দেখতে পাবো যে, দেখেন আমরা ছোটবেলা থেকে কিভাবে শিখি এবং কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করি, ডিসিশন কিভাবে নেই, এবং কিভাবে আহ, শিখি, অর্থাৎ হাউ ডু উই লার্ন। এই দুইটা বিষয় যদি আমরা একটু খেয়াল করে দেখবেন যে ছোটবেলায়
ইদানিং যুগে তো হারিকেন নাই, ছোটবেলায় আপনারা কি হারিকেন দেখেছেন? একটু রেসপন্স জি করবেন। স্যার, দেখেছি। হ্যাঁ, তো হ্যাঁ যখন দেখছি। বাচ্চা বেলায় মানুষ দেখবেন যে হারিকেনের কাছের গায়ে যে হাত দেয়, তো স্বভাবতই হাত পুড়ে যায়। তো হাত পুড়ে গেলে ওর কিন্তু একটা শিক্ষা হয় যে হ্যাঁ, এখানে হাত দিলে আমার ক্ষতি হবে। পরবর্তী সময় কিন্তু সে দেয় না। অর্থাৎ মানুষ এক্সপেরিমেন্টের মাধ্যমে শিখলো। আবার এরকম ভাবে শিখে সে কি, আমরা যেমন ভাবে অ আ ক খ শিখেছি, এবিসিডি শিখেছি, যে আমাদের শিক্ষকরা বা প্যারেন্টসরা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে এটাকে বলে এটাকে বলে আম, এটাকে বলে জাম। অর্থাৎ আমটাকে যদি আম না যা বলে, ওইটাকে যদি আমাদের কাঁঠাল বলে পরিচয় করাই দিত ছোটবেলায়, এবং পারিপার্শ্বিক সবাই যদি বলতো যে না এটা কাঁঠাল, তাহলে কিন্তু একটা বাচ্চা কিন্তু সেটা কাঁঠাল হিসেবেই শিখতো। এই কথার সাথে আপনারা একমত কিনা? একটু রেসপন্স করেন। জি স্যার। তো মানুষ একটা নিজে থেকে শিখলো, আরেকটা দেখে শিখলো। মানে আরেকজন দেখাই দিল, শিখাই দিল, সেটা সে সুপারভাইজ করলো, সে সুপারভাইজার আন্ডারে বা টিচারের আন্ডারে সে শিখলো। আবার দুনিয়ায় বিভিন্ন রকম প্রাণী ঘুরে বেড়ায় আশেপাশে। ছোটবেলায় সে দেখতেছে যে ছোট ছোট বিড়াল, সে ম্যাও ম্যাও করে ডাকে, সাইজে ছোট, ধারে গেলে হাঁচড় দেয়। আবার কুকুর, কুকুর সে নাম জানে না, কিন্তু সে ঘেউ ঘেউ করে ডাকে, এবং সে সাধারণত ঘরে ঢোকে না, সে বাইরে থাকে, এবং আকারে ওই যে পূর্ববর্তী যে প্রাণী কথা বললাম তার থেকে একটু বড়। তো কিছুদিন পরেই একটা শিশু কিন্তু এই পার্থক্যটা করতে পারে যে এই জাতীয় প্রাণীগুলো এক জাতীয়, অর্থাৎ এক ক্যাটাগরির, আর এই যারা ম্যাও ম্যাও করে ডাকে এরা সাইজে একটু ছোট, এরা আরেক ক্যাটাগরি। তো সে কিন্তু তার অবজারভেশনের মাধ্যমে এই যে পার্থক্য করতে পারলো, অর্থাৎ দুইটা ক্লাসে ভাগ করতে পারলো। অর্থাৎ আমার পয়েন্ট হচ্ছে যে এই তিন ভাবে থেকে শিখলো সে, মানে এক্সপেরিমেন্টের মাধ্যমে তারা কেউ শিখাই দিল, শিশু সে শিখলো, এবং সে দেখতে দেখতে অবজারভেশনের মাধ্যমে কিছু পার্থক্য করতে শিখলো যে এই দুইটা জাতীয় জিনিস আহ, আলাদা। এবং ছোট বড় ধারণা, ভালো খারাপের ধারণা, এটা যতটা আমরা আমরা একটু ফিলোসফিক্যাল লেভেলে হয়তো কথাবার্তা বলতেছি, যেটা আসলে এই কোর্সের উচিত না, কিন্তু এই বিষয়টা দরকার যে ভালো খারাপের ধারণা বা বড় ছোট ধারণায় বিষয়টা ইজি মনে হলেও কিন্তু বিষয়টা অতটা ইজি নয়। আমরা সারা জীবন চলে যাই যে কোনটা ভালো এবং কোনটা খারাপ এই সিদ্ধান্ত নিতে। অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ এবং শেখা, এই দুটা জিনিস কিন্তু আহ একই সূত্রে গাঁথা। আপনি ছোটবেলায় যখন আপনার নলেজ কম ছিল, আপনি যে সিদ্ধান্ত যেভাবে নিতেন, এখন কিন্তু সেই সিদ্ধান্ত আপনি সেভাবে নেন না। তখন কিন্তু আপনি সিদ্ধান্ত নিতেন যে কেউ আপনাকে কটু কথা বলেছে, সাথে সাথেই তাকে মারতে হবে। ছোট মানুষ কিন্তু, অথবা কাঁদতে হবে, এই সিদ্ধান্ত কিন্তু আপনি নিতেন। কিন্তু এখন আপনি সেই সিদ্ধান্ত নিবেন? একটু রেসপন্স করেন প্লিজ। স্যার অনেকে তো স্যার কটু কথা নিতে পারে না স্যার এখন। বুঝলাম না, বলেন। স্যার এখনো অনেক আছে যে কটু কথা বললে স্যার নিতে পারে না, সে পাল্টা রিয়েক্ট করে। না না, এক্সট্রিম কটু কথা বললে তো নিতে পারবেই না, সেটা স্বাভাবিক। কিন্তু মানে ইন জেনারেল আমি যেটা বললাম, এখন কিন্তু আমরা হুট করে মারামারি ডিসিশন নিব না সাধারণত। তো এই দুইটা বিষয় ব্রেনের খেয়াল করে, এবং কিভাবে ব্রেন কাজ করে সেইটার উপর বেস করে আমরা, ব্রেন যেভাবে সিদ্ধান্ত নেয়, ব্রেন যেভাবে শেখে, আমরা চেষ্টা করলাম আমাদের কাছে যে মেশিন আছে, এই মেশিনকেও যদি আমরা ওইভাবে শিখাতে পারি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দান করতে পারি, তাহলে মেশিনকে দিয়ে আমরা অনেক কাজ করিয়ে নিতে পারবো। যেমনটা আপনারা দেখেছেন যে চ্যাট জিপিটির উদ্ভব, এই চ্যাট জিপিটি দিয়ে কিন্তু আমরা অনেক কাজ করিয়ে নিতে পারতেছি, যেটা আগে একজন মানুষ ছাড়া ইম্পসিবল ছিল। আমার কথা একটুখানি আপনারা মানে কেন রেসপন্স করতেছেন না আমি জানি না, যদি ভালো না লাগে সেটাও বলতে পারেন।
তো কাইন্ডলি একটু রেসপন্স করেন, অনলাইন ক্লাসে রেসপন্স ছাড়া খুবই বোরিং লাগে। আপনারা কি জি সাথে স্যার। আছেন, বুঝতেছেন? জি জি স্যার, স্যার। বুঝতে আছি। জি স্যার শোনেন। শোনা যায় কিন্তু বুঝতেছেন জি কি? স্যার, আসছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন এই যে প্রথম লাইনটা যদি আপনি পড়েন, যে এটা একটা প্রসেসিং, নিউরাল নেটওয়ার্ক হচ্ছে একটা প্রসেসিং ডিভাইস। এটা অ্যালগোরিদমিক হতে পারে, আবার অ্যাকচুয়াল হার্ডওয়্যারও হতে পারে, অর্থাৎ ম্যাথমেটিক্যাল মডেলও হতে পারে, হার্ডওয়্যারও হতে পারে। এই যে প্রথম যে সবুজ কালারের যে কাইটা, একটু এই লাইনটা একটু পড়বেন কাইন্ডলি। এটা ডিজাইন কি দেখে ইন্সপায়ার্ড? এটা ডিজাইন হচ্ছে এনিমাল বা পক্ষান্তরে হিউম্যান ব্রেনের কার্যক্রম দেখে বা গাঠনিক দিক দেখে ইন্সপায়ার্ড। এখন এই পরের এই যে এই নীল কালারের এই লাইনটা একটু পড়বো, আমি খুব সুন্দর করে দাগাই দিছি, এটা আমি আপলোড করে দিব, সমস্যা নেই। নিউরাল নেটওয়ার্কস হ্যাভ দ্য এবিলিটি টু লার্ন বাই এক্সাম্পল। ওই যে এবিসিডি শেখানোর কথা বললাম, ওইভাবে একজন টিচারের কাছ থেকে শিখতে পারে। অর্থাৎ একটা জিনিস ওরা দেখাই দিলেও মনে রাখতে পারে, হ্যাঁ এটারে এই বলে। আবার আহ, সে ওই যে একটা এক্সপেরিমেন্ট করেও সে শিখতে পারে, এই অ্যাবিলিটি তার রয়েছে। এবং শেষে দেখেন, এটা প্যারালাল আর্কিটেকচার বলে একটা শব্দরে আমি হাইলাইট করেছি। অর্থাৎ একই সময়ে এ দুই রকম কাজ করতে পারে। আমাদের ব্রেনও কিন্তু এটা পারে, হয়তোবা আমরা একসাথে দুই হাতে লিখতে পারি না। সরি। তো এটা দেখে আমরা হয়তো ভাবতে পারি যে আমাদের মনে হয় ব্রেন একসাথে দুই কাজ করতে পারে না, কিন্তু একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন লেখেন বা আমি যখন কথা বলতেছি, তখন কিন্তু আমার ব্রেন আমার হৃৎপিণ্ডটাকেও চালাচ্ছে, আমার লাংসটাকেও চালাচ্ছে। তো এই ডিফারেন্ট কাজ কিন্তু সে করে যাচ্ছে। আমাকে 1 মিনিট একটুখানি টাইম দেন, আমি একটুখানি পানি খাই, কেন কাশি লেগে গেছে তো। জি স্যার। তো যাই হোক, আমরা কাজের কথায় ফেরত আসি। তো এই প্যারালাল আর্কিটেকচার কিন্তু এই নিউরাল নেটওয়ার্কের একটা বৈশিষ্ট্য। তো এই যে প্রথম লাইনটাই হচ্ছে মূলত মানে কিতাবি সংজ্ঞা, অর্থাৎ বুকিশ যে সংজ্ঞা টাইপ আমরা পড়ে থাকি সেটা। দেখেন, এখন আমরা মানুষের কথা, হিউম্যান ব্রেন নিয়ে একটু কথা বলি, যেহেতু হিউম্যান ব্রেন দিয়ে এটা এই এই প্যারাটা যদি পড়েন, এটা হিউম্যান ব্রেন নিয়ে কথাবার্তা বলা হয়েছে। মোরললেস আমি যে লাইনগুলো দাগাই দিছি এতটুকু পড়লেই হয়ে যাবে, কিন্তু চেষ্টা করেন প্রথমে এই 3টা প্যারা একটুখানি পড়া, কেন যেহেতু খুবই বেসিক কথাবার্তা, একটুখানি পড়েন। খুব বেশিক্ষণ মনে হয় সময় লাগবে না পড়তে, বা 2-3 মিনিট লাগতে পারে। দেখেন, আমাদের ব্রেন যে এত কঠিন কাজগুলো করে দেয়, কিন্তু কিভাবে করে এটা কিন্তু এখন একটা মিস্ট্রি। এখন কিন্তু আমরা জানি না যে এটা কিভাবে কাজ করে। আমাদের ব্রেনের ফান্ডামেন্টাল যে বিল্ডিং ব্লকস, মানে যা দিয়ে তৈরি, সেটাকে আমরা বলতেছি নিউরন। আপনারা সবাই জানেন। এবং এই নিউরন কিন্তু রিজেনারেট করে না। তাহলে কিভাবে আমাদের এই যে থিঙ্কিং পাওয়ারটা বাড়ে, আমাদের কিভাবে নলেজটা বাড়ে? মূলত একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের কানেকশন বিল্ডিং যে পাথওয়ে, এই কানেকশনের পরিমাণটা বেড়ে যায়। কানেকশন যত বাড়ে, আমাদের ব্রেনের প্রসেসিং পাওয়ার বা থিঙ্কিং স্কিল, এবিলিটি তত বেড়ে যায়। এই ব্রেনের কারণেই আমরা কিন্তু মনে রাখতে পারি, অর্থাৎ রিমেম্বার থিঙ্ক মানে চিন্তা করতে পারি, এবং প্রিভিয়াস এক্সপেরিয়েন্সের উপর বেস করে আমরা ডিসিশন নিতে পারি। আমাদের ব্রেনে প্রায়, এই যে এই সংখ্যাটা একটু খেয়াল করেন, প্রায় 2 লাখের উপরে নিউরন রয়েছে। সরি, মানে কানেকশন রয়েছে। সরি, 2 লাখের উপর নিউরন না, নিউরন বিলিয়ন, মানে বিলিয়নস অফ নিউরন, কিন্তু কানেকশন 2 লাখের উপরে থাকতে পারে। কিন্তু টিপিক্যালি মানে সাধারণ মস্তিষ্কে এই যে পরে 1 থেকে 10,000 ইন্টারাকশন দেখা যায়। এবং ব্রেনে 100 রকম ডিফারেন্ট ক্লাসের নিউরন রয়েছে। এবং এটা যে কোনো টাইপের ইনফরমেশনই প্রসেস করতে পারে, সেটা হোক বাইনারি, হোক স্টেবল,
হোক, সিনক্রোনাস হোক, অ্যাসিনক্রোনাস, যাই হোক যে কোনো টাইপের ইনফরমেশন কিন্তু ব্রেন কম বেশি না হ্যান্ডেল করতে পারে। এই পর্যন্ত পরিষ্কার হলে আমি সামনের দিকে যাব। জি স্যার। দেখেন এরপরে যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল, এটা এটা তো নিউরাল নেটওয়ার্কের কথা বললাম। এখন বলবো আর্টিফিশিয়াল, অর্থাৎ সেটা বায়োলজিক্যাল না, অর্থাৎ আমাদের মস্তিষ্কে যেটা রয়েছে সেটা নয়, বরঞ্চ আমরা আর্টিফিশিয়ালি ব্রেনের পাওয়ারটাকে কিভাবে মিমিক করতে পারি। তো এই, ইমিটেট করতে পারবেন। হ্যাঁ, ইমিটেট করতে পারি, এক্স্যাক্টলি। তো এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক হচ্ছে একটা প্রসেসিং মডেল, ইনফরমেশন প্রসেসিং মডেল। আমি এটা এখানে হাইলাইটটা ডিলিট করে দেই, তাহলে আপনাদের একটু বোঝাতে সুবিধা হবে। এটা একটা ইনফরমেশন প্রসেসিং মডেল, যেটা কিনা ইন্সপায়ার্ড বাই বায়োলজিক্যাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ হিউম্যান ব্রেন বা এনিম্যাল ব্রেন থেকে সেটা ইন্সপায়ার্ড, এবং এটা মূলত ইনফরমেশন প্রসেস করে দেয় আমাদের জন্য। এটা একটা রেপ্লিকা, যে মানে আমাদের ব্রেনকে রেপ্লিকেট করে এই জিনিস, এই প্রসেসিং মডেলটা তৈরি করা হয়েছে। এখন দেখি আমরা সামনে যাই। তো এতে আমরা আমাদের ব্রেনে বললাম যে হাইলি ইন্টারকানেক্টেড নিউরন রয়েছে, আর এখানে হাইলি ইন্টারকানেক্টেড প্রসেসিং এলিমেন্ট রয়েছে, ছোট্ট ছোট্ট ম্যাথমেটিক্যাল এলিমেন্ট রয়েছে। এই ম্যাথমেটিক্যাল এলিমেন্ট গুলোরে আমরা আর্টিফিশিয়াল নিউরন বলতেছি। এখানে নিউরন বলা হয়েছে, কিন্তু এটা আমরা আর্টিফিশিয়াল নিউরন হিসেবে চিনবো। তো এও আমার জন্য এই কাজগুলো করে দেয়, প্যাটার্ন রিকগনিশন, ডাটা ক্লাসিফিকেশন। ওই যে দুই রকমের কুকুর বিড়ালের পার্থক্য করতে আমরা ছোটবেলায় শিখেছিলাম, এবং প্যাটার্ন ধরতে শিখেছিলাম যে আহ, গতকাল মেঘ করেছিল বৃষ্টি হয়েছে, আজকেও মেঘ করেছে বৃষ্টি হয়েছে, তার মানে পরের দিন যদি মেঘ দেখি আমি প্রোটেকশন নিচ্ছি যে হ্যাঁ আজকেও বৃষ্টি হতে পারে। এই প্যাটার্নটা আমি রেকগনাইজ করতে পেরেছি, মানে করতে পারে এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। এখন এই পর্যন্ত যদি পরিষ্কার থাকেন তাহলে আমি সামনের দিকে যাব। একটু রেসপন্স প্লিজ। জি স্যার। ওকে, এখন দেখেন অ্যাডভান্টেজ গুলা কি কি। অ্যাডাপটিভ লার্নিং, অ্যাডাপটিভ লার্নিং এটা একটা অ্যাডভান্টেজ। এই লাইনটা একটু কাইন্ডলি পড়বেন, খুব সহজ কথাবার্তা। এর অ্যাবিলিটি টু লার্ন হাউ টু ডু টাস্ক বেসড অন ডেটা গিভেন ফর ট্রেনিং অর ইনিশিয়াল এক্সপিরিয়েন্স। আমরা যদি তার ডেটা দিয়ে দিই, সে ওইখান থেকে শিখে যাবে যে হ্যাঁ এই ডাটার মধ্যে কি রয়েছে। সেলফ অর্গানাইজেশন, এটা সেলফ অর্গানাইজিং, অর্থাৎ ইনফরমেশন নিজের মতো করে প্রসেস করতে পারে। এরপরে এর অ্যাডভান্সটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো রিয়েল টাইম অপারেশন, অর্থাৎ এই যে প্যারালাল স্ট্রাকচারের কথা আমি যে বলেছিলাম, অর্থাৎ একই সময়ে দুই রকমের কাজ সে হ্যান্ডেল করতে পারে। ফল্ট টলারেন্স ভায়া রিডন্ডেন্ট ইনফরমেশন, মানে আপনি যদি রিডন্ডেন্ট ইনফরমেশন দেন অথবা যদি কোনো ফল্টি ইনফরমেশন দেন, সেক্ষেত্রেও এই ফল্ট ইনফরমেশনটা হ্যান্ডেল করে আপনারা প্রিসাইজ রেজাল্ট দিতে সক্ষম। এইগুলো হচ্ছে এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের সুবিধা। এইটা ফাইন্যান্স, ব্যাংক ইত্যাদি থেকে আহ, ইত্যাদিতে ইউজ করা হয়, খুব বেশি পরিমাণে ইউজ করা হয়, ডিসিশন মেকিং এর কাজে ইউজ করা হয়। এই জাস্ট শব্দগুলো একটুখানি দেখলেই বুঝবেন, এর ডিটেলস পড়ার দরকার নাই, শুধু এই অ্যাডভান্টেজ চারটা ডিটেলস পড়বেন। এরপরে আসি, এটা ব্ল্যাক বক্স বলে একটা কথাবার্তা আমি লিখেছি, দেখেন। আমি একটু আগেই বলেছিলাম যে হিউম্যান ব্রেন এত কঠিন কাজ করে, কিন্তু কিভাবে করে এটা আমরা জানি না। ঠিক একইভাবে এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক যে আমরা তৈরি করতে পেরেছি, কিন্তু এর ভিতরের মেকানিজম যে কি, এ যে কিভাবে কাজ করে, স্টিল উই ডোন্ট নো। এবং এটা কিন্তু একটা খুব মারাত্মক টপিক। এটা এখন পর্যন্ত কেউ সলভ করতে পারে না। জানে যে হ্যাঁ ম্যাথমেটিক্যাল মডেল অ্যাপ্লাই করলে এই কাজটা হয়ে যায়, বাট কেন হয়ে যায়, ভিতরে কিভাবে হয়, এটা আসলে জানা নেই। তো সামনের দিকে যাই, এটা একটা মাল্টিডিসিপ্লিনারি টপিক। এই ফ্লোচার্টটা একটু দেখবেন। এতক্ষণ আমার কথা শুনে তো মনে হয়েছে যে না বায়োলজির কথাবার্তা বলতেছি, আবার ম্যাথমেটিক্স এর কথাবার্তা বলতেছি, আবার ফিলোসফির কথাবার্তা বলতেছি, আবার ভাষাগত কথাবার্তা বলতেছি। তো এই সবগুলোর কম্বিনেশনই হচ্ছে আসলে নিউরাল নেটওয়ার্ক। এটা একটা মাল্টিডিসিপ্লিনারি টপিক। এই ফ্লোচার্টটা একটু কাইন্ডলি সবাই দেখবেন। আচ্ছা, এর অ্যাপ্লিকেশন এরিয়া গুলা কি কি? অ্যাপ্লিকেশন এরিয়া গুলো একটু দেখবো, একবার একটু দেখেন যে এয়ার ট্রাফিক কন্ট্রোল। আমাদের এয়ার ট্রাফিক কন্ট্রোল করতে কিন্তু হিউজ প্রবলেম ফেস করতে হয়, কারণ আকাশে যে রুট দিয়ে বিমান যায়
সে রুট দিয়ে আরেকটা বিমান গেলে কিন্তু অবস্থা শেষ। তো এইখানে প্রিসাইজ এবং ফাস্ট ইনফরমেশন জন্য, মানে ডিসিশনের জন্য আমরা এই নিউরাল নেটওয়ার্ক ইউজ করতে পারি। আচ্ছা, এইখানে আরো অনেক কিছু আছে, এনিমিয়াল বিহেভিয়ার প্রেডিকশন, তারপরে হচ্ছে কমপ্লেক্স ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রসেসের সিমুলেশন এবং সেগুলার রিপ্রেজেন্টেশন, ডেটা মাইনিং, ডেটা ক্লিনিং। তো এই, তারপরে ইকোনমিক্স মডেল, যাতে ফাইন্যান্স বা ব্যাংকিং এর ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। তারপরে হ্যান্ড রাইটিং বা টাইপ, আমরা যে হাতে লিখে দেই কিন্তু ওইটা টাইপ হয়ে যায়, আমাদের বর্তমানে ফিচার দেখবেন যে ফোনে রয়েছে গুগল কিবোর্ডে, এটা কিন্তু এই নিউরাল নেটওয়ার্কের মাধ্যমেই সম্ভব হয়েছে। তারপর আমরা অটোমেটিক মেশিন কন্ট্রোল করি, সেক্ষেত্রেও আমাদের এটা আহ, বা ইমেজ ইমেজ সার্চ দেই, ইমেজ থেকে টেক্সট রিট্রাইভ করি আমরা। এই যে একটা ছবির থেকে টেক্সট নিতে পারি না এখন, ওই যে গুগল গুগলে আপলোড করে দিয়ে। তো এই বিষয়গুলো কিন্তু সম্ভব হয়েছে নিউরাল নেটওয়ার্কের জন্যই, এর পিছনে নিউরাল নেটওয়ার্কই কাজ করে। আচ্ছা, তারপরে একটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ ভয়েস রেকগনিশন। এখন দেখবেন যে অনেক মেশিন, আমরা এই যে ওয়াশিং মেশিন বা টিভি, এগুলো আমরা মানে ভয়েসে কথা বললে ও অন হয়ে যায়। বা এই যে কি বলে, এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেগুলা, এগুলো কিন্তু কথা বললে সে অন অফ করে দেয়। তো এই ভয়েস কন্ট্রোলটা কিন্তু এটার মাধ্যমে সম্ভব হয়েছে। এই পর্যন্ত যদি ওকে থাকেন এবং এইগুলো একটু জাস্ট পয়েন্ট গুলা পড়বেন, এটা কিন্তু জাস্ট থিওরিটিক্যাল পড়া, আপনারা জাস্ট একটু পড়বেন, খুব কঠিন কোনো ভাষা নাই, কঠিন কোনো কথাবার্তা নাই, বোঝারও কিছু নাই। জাস্ট মেন টপিক গুলো আমি আলোচনা করে দিলাম, পরেরটুকু আপনারা একটু কাইন্ডলি দেখবেন। এই পর্যন্ত ওকে থাকলে বলেন, আমি পরের টপিকে যাব। একটু রেসপন্স প্লিজ। জি স্যার, ওকে। আচ্ছা, তাহলে সামনে যাই। এরপর আছে ফাজি লজিক। এই যে প্রফেসর লতিফ জাদে, তো প্রফেসর লতিফ জাদে এই টপিকটা নিয়ে এসেছিলেন, ফাজি লজিক। এখন দেখেন, আমরা এর আগে, আমি খুব আহ, মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস মানুষের সাথে বলি, এবং হচ্ছে এটা আসলে ফ্যাক্ট যে বাংলাদেশের মানুষ খুবই বাইনারি ওয়ার্ল্ডে বাস করে, হয় এই দল না হয় ওই দল। যদি আপনি মাঝখানে থেকে কথা বলেন, বলবো যে ভাই তুই তো মানুষ ভালো না। মানে সাধারণ কেস, কিন্তু এটা আসলে আদারাইজ নিয়েন না। তো আমাদের এটা একটা খুব কমন প্রবণতা যে আমরা বলি যে হ্যাঁ তুই কোন পক্ষে, এই পক্ষে নাকি ওই পক্ষে। কিন্তু দুই পক্ষেরই যে সমালোচনা করা যায় বা দুই পক্ষেরই ভালো জিনিসটা যে তুলে ধরা যায়, এই বিষয়টা কিন্তু আমরা অনেক সময় ইগনোর করে যাই। তো এই প্রিভিয়াস যে কম্পিউটিং মডেল গুলো ছিল, হয় জিরো না হয় ওয়ান, আপনারা পড়ে এসেছেন, ওই যে ডিজিটাল সার্কিটে পড়ে এসেছেন যে হয় জিরো না হয় ওয়ান, বুলিয়ান অ্যালজেব্রা পড়ে এসেছেন যে হয় ট্রু না হয় ফলস, কিন্তু এর মাঝামাঝিও তো কিছু হতে পারে। তো এই জি বিষয়টা স্যার। প্রথম সামনে আনেন এই প্রফেসর লতিফ জাদে। এনার প্রায় 3 লক্ষ সাইটেশন আছে, 2017 সালে মারা গেছেন। তো এখানে আমরা যদি বলি যে এই কথাটা সত্য না মিথ্যা, এটা না বলে উনি এই কথাটা বলেন যে কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। ধরেন কেউ বললাম যে, যেমন এখানে আছে যে আমাদের আহ যেমন আহাদ, আহাদ যে আহাদ ছেলেটা আহ দেখাচ্ছে যে চিকন। এখন একজন বললো যে চিকন, আরে না রে ভাই, তো ওয়েট বেড়ে গেছে। কিন্তু লতিফ জাদে, প্রফেসর লতিফ জাদে বলছেন না, কিন্তু উনি কতটুক চিকন বা কতটুক মোটা। তখন একজন বললো যে ও 90% চিকন, একজন বললো যে 10%, 10 to 20% সে মোটা। অর্থাৎ কতটুকু সত্য, একদম 100% হওয়ার দরকার নাই। এবং উনি এটা দেখান যে ডাটা প্রসেসিং এর ক্ষেত্রে, এই যে হলুদ লাইনটা একটু কাইন্ডলি যদি পড়েন, যে প্রিসাইজ ডেটা না হইলেও আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে পারি এবং ইনফরমেশন প্রসেস করতে পারি। তো এই প্রসেস করার জন্য তিনি বুলিয়ান লজিকের পরিবর্তে ফাজি লজিক প্রপোজ করেন। তো এরা, এটা একদম যুগান্তকারী একটা কাজ ছিল, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা অনেক বেশি বড় একটা অবদান রাখে। তো এই যে ডিগ্রি অফ ট্রুথ যেটা আমি বললাম, একজনকে আমি বললাম যে এই মানুষটা হ্যান্ডসাম, তো আসলে এরকম না বলে আমরা বলবো যে হ্যাঁ, সে যে হ্যান্ডসাম এই কথাটা 80% সত্য, বা সে হ্যান্ডসাম গ্রুপে পড়ে, এইটার ডিগ্রি অফ ট্রুথ হচ্ছে 80% বা 70%, এরকম বলে দিলাম। অর্থাৎ পৃথিবীর কোনো কিছুই পারফেক্ট না,
সবকিছুই আপেক্ষিক। তো এই জন্যই আমরা যেমন কারো কাছে সম্বন্ধে শুনি যে যে ভাই এই ছেলেটা কেমন, এ কেমন স্টুডেন্ট, হ্যাঁ ভালো। তো এই কথা দিয়ে আপনি কি বুঝতে পারেন যে আসলে সে কিন্তু 100% ভালো বলে নাই, হ্যাঁ ভালো মানে ওভারঅল ভালো, দুই একটা ত্রুটি তার থাকতেই পারে, এটাই কিন্তু সে প্রকাশ করেছে। তো এই জন্যই মানুষ কিন্তু এভাবেই চিন্তা করে। সো এটাও মানুষের আরেকটা থিঙ্কিং মিমিক্রি করার বা থিঙ্কিং তারে রেপ্লিকেট করার একটা ওয়ে হচ্ছে ফাজি লজিক। এই যে এই লাইনগুলো যদি আমি যেগুলো দাঁড়াই দিছি একটু পড়লে এই কথাগুলোই লেখা আছে। আমার কথাটা কি এই এই পর্যন্ত যা বলছি সবকিছু যদি পরিষ্কার হয়, কাইন্ডলি একটু শুনে রেসপন্স করা। জি স্যার। জি স্যার। আচ্ছা, জেনেটিক অ্যালগোরিদম আমাদের মানে এনিমালের বা মানুষের জন্ম হয় দুইজন ভিন্ন মানুষের ডিএনএ থেকে, এবং তাদের দুইজনেরই কিছু বৈশিষ্ট্য আমার মধ্যে থাকে, মানে সন্তানের মধ্যে থাকে, এবং সেই সন্তান যদি ফিট হয় সে সমাজে বাঁচতে মানে ভালো করতে পারে, আর যদি ফিট না হয় সে মারা যায়। এই আহ, এর উপর বেস করে আমরা এই জেনেটিক অ্যালগোরিদম তৈরি করেছি। এটা না পড়লেও সমস্যা নাই, আর যদি কেউ পড়তে চান এই প্রথম থেকে শুরু করে এই যে পরে যে হাইলাইট করা এই অংশটুকু পড়েন। তো আমরা বিভিন্ন সলিউশন আছে, তো সেই সলিউশনের মধ্যে সবচেয়ে ফিট সলিউশনটাকে বেছে নেওয়ার পদ্ধতিটা হচ্ছে জেনেটিক অ্যালগোরিদম। এতটুকুই আপাতত জানেন। এরপর আছে হাইব্রিড সিস্টেম। তো আজকে যেহেতু সময় নেই, হাইব্রিড সিস্টেম আমি নেক্সট দিন পড়াবো ইনশাল্লাহ। খুব সামান্য ছোট্ট জিনিস বাকি আছে হাইব্রিড সিস্টেম এবং সফট কম্পিউটিং। তো আমি কি এটুকু শেষ করে দিব, তাহলে আরেকটা মিটিং এর জন্য লঞ্চ করবো, আর না হলে আমি এই পর্যন্ত রাখবো। আপনার একটু মতামত দেন। স্যার শেষ করে দেন। তাহলে এটা আজকে থাক স্যার। স্যার আজকে স্যার এটুকুই থাক। আজকে একটু শেষ করে দেন, প্রথম দিন তো স্যার। আচ্ছা, তাহলে আমি আপনারা কেউ একটা একটা মিটিং লঞ্চ করে আমার একটা লিঙ্ক দেন তো। 5 মিনিট থেকে 10 মিনিট লাগবে সর্বোচ্চ।